Hello everyone, welcome to Bong Passionate Traveler. Good morning from Nusa Penida. ভবানীপুর হাউসে চলে এসেছি পোলো ফ্লোটেলের একেবারে পাশে। এখন আমি আছি বালিতে। আমি শ্রীতমা আর আমি অমিত। আমরা দুজনেই এই বং প্যাশনেট ট্রাভেলারের একটা মুখ, আমরাই সমস্ত কিছু নিই। বেসিক্যালি আমরাই চাকর, আমরাই মালিক। একদম। তো আমরা মেইনলি এই চ্যানেলটা যেটা খুলেছিলাম সেটা হলো 2021-এ। আমার ফেসবুক খুললেও দেখা যাবে আমি যেখানেই যেতাম সেখানে গিয়ে লাইভ করতাম, কিন্তু ব্যাপারটা বুঝতাম না যে কিরমভাবে কোথায় লাইভ করতে, মানে ইনফরমেশন শেয়ার করার জন্য। সেইটা করতে করতে এটা এই ভদ্রলোক আর কি ফার্স্ট আমাকে বলে যে তুমি এরকমভাবে এত বলতে পছন্দ করো, তো তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে বলো তোমার ঘুরতে যাওয়ার সম্পর্কে। এবার আমার মতন কম মেধা এবং ভীষণ কম জানাশোনার মানুষ কি করে আর কি নিয়ে বলতে পারে। টিকটক টাইপের জিনিস, সেটার জন্য একটা আলাদা মেধা দরকার, সেটা আমার নেই। তো একটু কথাগুলো বলতে পারি গুছিয়ে টুচিয়ে হোক, যাই হোক। এই ভদ্রলোকের গার্জিয়ানশিপে আর কি উনি আমাকে প্রচুর গাইড করেন আর কি। তো আমাদের অ্যাকচুয়ালি যে ভ্লগগুলো আসে সেই ভ্লগগুলোর নিচেই প্রচুর কোয়েশ্চেন, প্রচুর কমেন্টস থাকে। তা সেই জন্যই আমরা ভাবলাম যে প্রায় এখন তো অনেকদিন হয়ে গেছে, আমরা ফার্স্ট কিউএনএ করেছিলাম অলমোস্ট আমাদের তখন 1000 বা 2000 এরকম একটা সাবস্ক্রাইবার ছিল। আরও আমাদের এখন অনেকটাই ফ্যামিলি বেড়েছে। তা আমারও মনে হয় যে এরকম কমেন্ট সেকশনে এরকম অনেক কিছু আসে, কিছু থাকে স্টেটমেন্ট আসে, কিছু থাকে কোশ্চেন্স থাকে। কিছু কোশ্চেন আমরা তখনই অ্যান্সার দিয়ে দিই, খুব সাবজেক্টিভ কোশ্চেন। আর কিছু কোশ্চেন্স থাকে যেটা আমার মনে হয় কিছুটা জেনেরিক টাইপের কোশ্চেন্স, তখন হয়তো অ্যান্সার দেওয়া সবসময় সম্ভব হয় না। একদম আমরা ভাবলাম যে তাহলে এক কাজ করি, একটা আলাদা একটা ভিডিওই বানিয়ে ফেলি না। কিছু ভালো কমেন্টও থাকে এবং ভীষণ ইউজফুল কমেন্ট। যেমন একটা ইউজফুল কমেন্ট হলো, তোমার মনে আছে কিনা আমরা যে ওয়েস্টিনে গেছিলাম সেখানে গিয়ে আমি একটা ছবি দেখিয়ে বলে ফেলেছিলাম যে এটা হাওড়া ব্রিজের ছবি। তো একজন খুব সুন্দর করে লিখেছেন যে না, এটা হলো গোল্ডেন ব্রিজ সান ফ্রান্সিসকোর, সেটা বলে দিয়েছেন। মানে এটা আমাদের অজ্ঞতা, এটা একদম কি করে যায়নি কখনো। ঠিক, থ্যাংক ইউ। যিনি লিখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে শুরু করবো আমরা। শুরু করো। আচ্ছা, প্রথমে একটা কোশ্চেন এসছে, আমি নামটা স্পেল আউট করছি না, আমি স্ক্রিনে দেখেন। একটা কোশ্চেন এসছে, নামটা আমি আর বলছি না, কোশ্চেনটাই বলছি। কোশ্চেনটা এরকম: ট্যুর ফুড ট্রাভেল ব্লগার হইতে সাবধান দিয়ে পরপর 3টে ইমোজি। প্রসঙ্গটা সবাই নিশ্চয়ই বুঝতে পারছে, তা আমি এটা অ্যান্সার দিই। হ্যাঁ, একদম। আচ্ছা, প্রসঙ্গটা খুব ক্লিয়ার কাট। সেটা হচ্ছে একজন ট্রাভেল ব্লগার, নাম হচ্ছে জ্যোতি মালহোত্রা। আমরা ইচ্ছা করেই চাইছিলাম এটাকে এড়িয়ে যেতে। তিনি ধরা পড়েছেন। কি করতে গিয়ে ধরা পড়েছেন আপনারা বা তোমরা সবাই মোটামুটি জেনে গেছেন। দেশের নিরাপত্তা নিয়ে উনি এমন কিছু ইনফরমেশান উনি পাকিস্তান বা অন্য কোনো এজেন্সির সাথে শেয়ার করেছেন যেটাকে দেশদ্রোহিতাই বলা যায়। এবং আমার পার্সোনালি মনে হয় এর চেয়ে বড় ঘৃণ্যতম অপরাধ বোধহয় আর কিছু হয় না। আমি যদি কিছু করতে নাও পারি, আমার যদি পয়সা উপার্জন করার ক্ষমতা নাও থাকে, আমি যদি নাও খেতে পাই, দেশ সবার আগে। দেশদ্রোহিতার চেয়ে খারাপ কিছু জিনিস হতে পারে না। এবারে প্রসঙ্গে আসি, পেশা। আমরা জানি সব পেশায় সব মেধার মানুষ থাকে। এই একটা খুব সাধারণ এক্সাম্পল আমাদের রাজ্যেই চলছে, কিছুদিন আগেই হয়েছে। কিছু শিক্ষক, তারা হয়তো যোগ্য নয়, অযোগ্য শিক্ষক, তারা সিস্টেমের মধ্যে ঢুকে গেছিলেন। এখন হয়তো তারা কি হয়েছে সবাই জানে ব্যাপারটা। তার মানে কি, আমরা যাদের কাছ থেকে ডেফিনেটলি কিছু শিক্ষক তো খারাপ, মানে অযোগ্য শিক্ষকের মধ্যে ঢুকে গেছিলেন। তার মানে এটা কি, আমরা ছোটবেলা থেকে যাদেরকে দেখে বড় হয়েছি, যাদের কাছ থেকে শিক্ষা নিয়ে বড় হয়েছি, তারা সবাই অযোগ্য নয় তো? ঠিক তেমনই ট্রাভেল ব্লগার, ফুড ব্লগার, যে কোনো টাইপের ব্লগার, সবের মধ্যেই সব মেধার মানুষ থাকে। তার মধ্যে কেউ ভালো থাকবে, কেউ খারাপ থাকবে। কেউ খারাপ থাকলো মানেই হচ্ছে বাকি সবাই খারাপ, সেটা হতে পারে না। আরও একটা দুটো এক্সাম্পল আমি দিতে পারি। আমি যদি না খুব ভুল বলে থাকি, 2010-এ একজন আইএফএস অফিসার, সম্ভবত মাধুরী গুপ্তা, আইএফএস অফিসার। আইএফএস মানে বোঝেন, আইএফএস করতে গেলে
একটা চূড়ান্ত ধরনের যোগ্যতার দরকার হয়। আমাদের ভারতীয় সিস্টেমে সবচেয়ে বেশি মেধার যারা অধিকারী হয় তারা কিন্তু আইএএস হওয়ার সুযোগ পান। তিনি ধরা পড়েছিলেন একদম দেশদ্রোহিতার সেম কাজ করতে গিয়ে। তার মানে কি এরপরে কেউ আইএএস বা আইএফএস জন্য চেষ্টা করবে না? কারণ একজন ধরা পড়েছিল দেশদ্রোহিতার জন্য, সবাই কি তার মানে দেশদ্রোহী যারা আইএফএস? নিশ্চয়ই। লোকজন জিজ্ঞাসা করছে আচ্ছা জ্যোতি মালহোত্রা তো ধরা পড়লো, মানে ওরা জানে যে আমি হয়তো আমার ওয়াইফের সাথে এই ব্লগিং জিনিসটা করে থাকি, স্পেশালি ট্রাভেল ব্লগিং করে থাকি, তারা জাস্ট প্রসঙ্গটা তুলে ছেড়ে দিল। ব্যাপারটা আমি ইঙ্গিতটা আমি বুঝতে পারি, কিন্তু কি বলবো, সব জায়গায় তো সবকিছু বলা যায় না। আমার মনে হয় এটা একটা ফোরাম যেখানে আমাদের স্ট্যান্ডটা ক্লিয়ার করে দেওয়া উচিত। সব পেশায় সব মেধার মানুষ থাকেন, আমি আবার বলছি, আমি রিপিট করছি, সব পেশায় সব মেধার মানুষ থাকেন, কাজেই কোনো একজনকে দিয়ে সবাইকে গুলিয়ে ফেলাটা উচিত হবে না। দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্নটা তোমার জন্য। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে চোখের তলা ফুলেছে কেন? চোখের তলা ফুলেছে কেন? আচ্ছা, ফুলেছে, আচ্ছা, চোখের তলা ফুলেছে কারণ আমি মানুষটা পুরোটাই ফুলে গেছি। হ্যাঁ, আমি অবশ্যই, আমার শ্রীবৃদ্ধি হয়েছে, এখানে আমি এটাই ইউজ করলাম। খেতে প্রচণ্ড ভালোবাসি, খেয়ে ফেলি, চেষ্টা করি একটা নিয়মিত রুটিনের মধ্যে থাকার, এক্সারসাইজ করার, কিন্তু তারপরেও যেটা হয় আমি ভীষণ খাবার খেয়ে ফেলি। এর পরের কোয়েশ্চেনটা ভীষণভাবে, এটা খুব চাহিদাজনক কোয়েশ্চেন, তাই না? কোয়েশ্চেনটা হচ্ছে কি করে অফারটা অ্যাভেল সুইগি ডাইন আউট করব, দিচ্ছে 30%। না যাই হোক, মানে আমি 30%, মানে যেটা বলছি কনটেক্সটটা বলছি, আমি বলে দিচ্ছি কনটেক্সটটা, অ্যানসারটা তুমি দিও। কনটেক্সটটা হচ্ছে আমরা লাস্ট কয়েক মাসে বেশ কয়েকটা রেস্টুরেন্ট, কলকাতার যে রেস্তোরাঁয় গিয়ে খাওয়া দাওয়া করেছি এবং সেখানে আমরা বেশ কিছুটা ডিসকাউন্ট পেয়েছি। সেই ডিসকাউন্টটা ব্যাপারে কিভাবে পেয়েছি বা সম্ভবত উনি জানতে চাইছেন সেটাই আর কি। তো সেটা নিয়ে আমাদের একটা ডিটেইলড একটা ব্লগ হয়তো আছে, ভিডিও আছেই। আরও একটা ব্যাপার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সুইগি, জোম্যাটো, ইজি ডিনার, এই রকম কয়েকটা বললাম, আর একটা নিয়ার বাই আছে। এই সমস্ত অ্যাপে বিভিন্ন সময় বিভিন্ন অফার দেয়। এবার এরকম হতে পারে আমরা দেখছি 50% অফ পেয়েছি, নট নেসেসারি সেটা নেক্সট মাসে 50% অফ থাকবে, সেটা একটু চেক করে নিতে হবে। যদি 50% অফ থাকে সেটা অ্যাভেল করবেন। ব্যাপারটা এটাই, এখানে আমাদের জন্য আলাদা কোনো ডিসকাউন্ট, আপনাদের জন্য আলাদা ডিসকাউন্ট কোনো ব্যাপার নয়। সেই অ্যাপে গিয়ে টেবিল বুক করতে হয়। এবার আপনি লাক্সারি ডাইনিং চাইছেন বা অন্য কিছু, আপনার নিয়ারেস্ট লোকেশনে কোথায় কোথায় এরকম অফার চলছে সেটাও দেখিয়ে দেবে। আবার আপনি যদি স্পেশাল কোনো 5-তারা রেস্তোরাঁতে যদি খেতে চান, সেখানে কি কি অফার চলছে সেগুলোও কিন্তু দিয়ে দেয়। আপনাকে পুরো প্রসিডিওরটা ফলো করতে হবে। আমাদের একটা 5-তারা হোটেলে অফারে কি করে খাওয়া যায় আর কি, সেই নিয়ে একটা ডিটেল ভিডিও আছে, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, প্লিজ ওটা একটুখানি যদি দেখে নেন। যারা শৌখিন, এই ধরনের শৌখিনতা রাখতে চান নিজেদের মধ্যে, তারা কিন্তু এই জিনিসটা এবেল করতে পারেন। নেক্সট কোশ্চেনটা, ও হ্যালো ম্যাডাম, ন্যাকামোটা একটু কম মারুন। ন্যাকামো আমাকে উদ্দেশ্য করেই বলা হয়েছে, আমি ম্যাডাম স্বাভাবিকভাবে। আর যেহেতু আমি পুরো জিনিসটাকে আর কি হোস্ট করে থাকি, পুরো জিনিসটা আমাকেই বলেছেন, তো ন্যাকামো আমার মনে হয়নি আমি কখনো ন্যাকামো করি। আমি ছোটবেলা থেকে এরমভাবেই কথা বলি, আর আমার বাবা মা শিখিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলতে। এবং অনেক সময় হয়ে গেছে অনেক কিছু ভুল কথা বলে ফেলেছি। একটা ভিডিও আছে আমাদের, খুব পপুলার ভিডিও, সেখানে আমি লিফটটাকে এসকালেটর বলে ফেলেছি আমি সেখানে। তো এরকম ভুল করেছি, কিন্তু শব্দ উচ্চারণের ক্ষেত্রে, বিশেষ করে বাংলা শব্দ উচ্চারণের ক্ষেত্রে আমি বোধহয় সেরকম কোনো ভুল করি না। প্রত্যেকটা জিনিস প্রেজেন্ট করার সময় এক একটা জিনিস এক এক রকমভাবে প্রেজেন্ট করা যায়। আমি 5-তারা হোটেলে খেতে গিয়ে সেখানে আমি যেমনভাবে আমার সূচনাটা করব, সেরকমভাবে আমি যখন গড়িয়াহাটের যখন একটা কিছু বানাচ্ছি, খুবই সাধারণ একটা ব্লগ, কিন্তু সেটাকে আমাকে অসাধারণ করে তুলতে হবে। এবং কিছু কিছু নস্টালজিয়া হোক বা কিছু কথার মাধ্যমে আমাকে যেতে হবে। তো সে স্বাভাবিকভাবে আমার সেখানে যে ভূমিকাটা, রচনাটা, সেটা স্বাভাবিকভাবে অন্যরকম থাকবে। এবার দেখুন, হ্যালো গাইজ, এরকম করে কথাটা সম্ভবত আমার পক্ষে বলাটা একটু অসম্ভব। নেক্সট ওয়ানটা একটা পলিটিক্যাল কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন আর স্টেটমেন্ট বোধহয়, মজা লাগলো তাই দিয়ে দিলাম। হ্যাঁ, পিসির বাড়িটাও দেখে আসুন। পিসির বাড়ি দেখুন, আমার পিসি বিহালায় থাকেন। হ্যাঁ,
হ্যাঁ। তোমার পিসি? আমার পিসি থাকেন একজন ইছাপুরে, একজন থাকেন মগরাতে, একজন থাকতেন আসানসোলে। আমরা যখন কোনো জায়গায় ব্লগ করতে যাই, সেখানে যাওয়ার সময় আমরা কোনো রকম আত্মীয় স্বজনের বাড়ি যাই না, আর পিসির বাড়িতে তো যাওয়ার প্রশ্নই ওঠে না আর কি। আমাদের পিসির বাড়িতে আমরা গিয়ে থাকি, তখন তাদের বাড়িতেই যাই, মানে গিয়ে ব্লগ করি না একদম। আমরা কোনো, এটা আমাদের মিলিত ডিসিশন। কেউ যদি আমাদেরকে ভাবেন যে নেমন্তন্ন করবেন, তো নিশ্চিন্তে করতে পারেন, আমরা আপনাদের ব্লগ করব না। নেক্সটটা হচ্ছে আমার ভাই করেছে। ভাই? এখানে আবার ভাই কে? সে তোকে সরাসরি কোশ্চেন করবে। হ্যাঁ, না, কোশ্চেনটা এরকম: বৌদি আপনার ভয়েস আর বাচনভঙ্গি কি অপূর্ব দিয়ে। আপনি কি রেডিওতে অ্যাক্টিং করতেন আগে? অ্যাঙ্কারিং করতেন আগে? আপনি কি রেডিওতে অ্যাঙ্কারিং করতেন না, আগে? আমি রেডিওতে অ্যাঙ্কারিং করি না। আর বিশ্বের সবাই আপনার বৌদি হতে পারে না, তো কাউকে কাউকে একটু দিদি, ম্যাডাম এসব বলতেও শিখুন। নেক্সট কোশ্চেনে আসা যাক। এটা একটা স্পিরিচুয়াল কোশ্চেন। আচ্ছা। দিদি, মাকে অনলি দর্শন করতে কি 500 টাকা লাগে? প্লিজ রিপ্লাই। আচ্ছা, এইটা বলে দিই, কনটেক্সটটা হলো কালীঘাটের আমরা একটা ব্লগ বানিয়েছিলাম স্কাই ওয়াকে, তো সেইখানে একজন এরকম একটা কমেন্ট করেছেন। দেখুন, আমি ওই ব্লগেও বলেছি আর এই ব্লগেও বলছি যে মাকে দর্শন করার জন্য কোনো টাকা লাগে না, পুজো দেওয়ার জন্যও টাকা লাগে না। হ্যাঁ, একটা দক্ষিণা আমরা দিয়ে থাকি, কিন্তু এই যে এখানে একটা লম্বা চওড়া একটা গল্প বলে, সেটার কিন্তু কোনো দরকার পড়ে না। আর আমরা যেদিনকে এগুলো দেওয়া বন্ধ করব, সেদিনকে এই জিনিসগুলো বন্ধ হবে। শুধু শুধু ওদেরকে সবসময় দোষ দিয়ে লাভ নেই। এখানে পান্ডার ভীষণ উৎপাত, আমরা সবাই জানি। আমি যতবার গেছি, গিয়ে মায়ের দর্শন করেছি, এবং যখন আমার পুজো দেওয়ার প্রয়োজন মনে হয়েছে, আমি একটি মিষ্টি ফুল কিনে নিয়ে গেছি এবং নির্দিষ্ট দক্ষিণা দিয়ে আমার যেটা মনে হয়েছে আমি এই দক্ষিণাটা দিতে পারবো, সেই দক্ষিণাটা দিয়ে আমি পুজো দিয়ে চলে এসেছি। আমাকে কেউ বাধা দেয়নি। কেন কারোর পেটে লাথি মারছো? আমি কারোর পেটে লাথি মারছি না, কিন্তু কেউ দিতে চাইলে দিতে যাবেন, কেউ পান্ডা ধরে পুজো দিতে চাইলে দেবেন, কিন্তু ব্যাপার হচ্ছে এটা একটা অত্যাচার। এটা অত্যাচার, নিজের মাথা কাটিয়ে করবেন যা ইচ্ছা। পরবর্তী একটা স্টেটমেন্ট, মানে খুবই খারাপ লাগলো এই কথাটা পড়ে। তো তার নামটাই বলে দিই, ডি সঞ্জয় বলে ওনার প্রোফাইল নেম। আজ পর্যন্ত কোনোদিন কালীঘাটে যায়নি। বিদায় নেওয়ার আগে একবার যাব জিজ্ঞাসা করতে মাকে, কেন এত কষ্ট পেতে হলো আমাকে। বাবা মায়ের দায়িত্ব যথাসম্ভব পালন করার চেষ্টা করেছি, তাদেরকে ফেলে দিইনি। সংসারের দায়িত্ব প্রাণ দিয়ে চেষ্টা করেছি, সজ্ঞানে কারুর ক্ষতি করিনি। তাও মৃত্যুর অপেক্ষা করছি প্রতিদিন। মানে খুব খুব প্যাথেটিক। মানে সত্যি এগুলোর কোনো ভাষা নেই। কারণ আমরা যারা মধ্যবিত্ত মানুষ, আমরা সবসময় ভাবি যে আমরা ভালো কাজ করলে ভালোটাই পাবো, খারাপ করলে খারাপটাই পাবো। আমার সন্তানকেও আমি সেটা শিখিয়ে থাকি। এবার যখন একজন মানে নির্ভেজাল একজন মানুষ এরকম ধরনের একটা অসহায়তার মধ্যে ভুগছে, আমি বুঝতে পারছি তার হয়তো কোনো মারণ রোগ হয়েছে এবং সে হয়তো আর অনেক দিন হয়তো এই পৃথিবীকে দেখতে পারবে না। তিনি হয়তো লিখেছেন, কিন্তু তাকে বলি যে হতাশ হবেন না, হতাশ হবেন না একদম। আর আমাদের এখানে কোনো সমবেদনা জানানোর আমাদের কোনো ভাষা নেই, কিন্তু একটাই ব্যাপার, হতাশ হবেন না। আমরা তো আশা নিয়েই বাঁচি, জানি না আপনার লাইফের কনটেক্সট আমরা জানি না, তাও এটুকুই বলতে পারি। শুধু বলবো যে আপনার শেষ মুহূর্তগুলো যেন ভালো হয়, আপনি যেন ভালোভাবে থাকতে পারেন। যেখানেই থাকুন আপনি খুব ভালোভাবে থাকুন। আর কি বলবো, বাকিটা ঈশ্বরের ওপরেই ছেড়ে দেবো। আবার ঈশ্বরের ওপরেই ছেড়ে দিচ্ছি। পরবর্তী কোয়েশ্চেন, এত টাকা কোথা থেকে পান? সরকারি চাকরি করেন বুঝি? আচ্ছা, এই কোয়েশ্চেনটা অমিত তো উত্তর দেবেই, তার আগে আমি বলছি। আচ্ছা, এটা আমি বলি। সেটা হচ্ছে কনটেক্সট আমি বুঝেছি। কনটেক্সটটা হচ্ছে আমরা রিসেন্টলি বেশ কয়েক মাস হলো যাকে বলে 5 তারা হোটেল, সেরকম কয়েকটা জায়গায় আমরা খাওয়া দাওয়া করেছি এবং ভিডিও ডেফিনেটলি বানিয়েছি এবং কয়েকটা জায়গায় আমরা থেকেওছি। সম্ভবত সেটা থেকেই কোশ্চেনটা। তো আমরা কেউই সরকারি চাকরি করি না, মানে সরকারি চাকুরিরতা নই বা রত নন। আমার শ্বশুর মশাই, উনি একজন এক্স অডিট অফিসার ছিলেন, উনি সরকারি চাকরি করতেন একদম, এবং রাজ্য সরকারি কর্মচারী ছিলেন। এবং আমি বিশ্বাস করুন, আমি জানি রাজ্য সরকারি আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, তো আমি বাড়ির একমাত্র সন্তান। ছোটবেলা থেকে বড় হয়েছি, একজন রাজ্য সরকারি কর্মচারী কত টাকা স্যালারি পান এবং সেই স্যালারি থেকে কতটা কি করা সম্ভব, সেটা আমি আমার বাবাকে দেখে জেনে এসেছি। হয়তো আমার বাবা সৎ পথে চলেছেন, সেই কারণেই হয়তো আমি সেই জিনিসটা ফিল করেছি। অসৎ পথে চললে অনেক কিছু ভালো জিনিস দেখতে পেতাম।
সরকারি চাকরি করলে এত কিছু করা যায় না, এইটুকু আমি বলতে পারি আপনার। এর পরের কোয়েশ্চেন হলো, তার উত্তরটা আগে আমি বলবো, আগেরটা বলবো। কি গো, তুমি আমাকে একদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালে থাকার একটা বন্দোবস্ত করে দাও না। মানে পরের কোয়েশ্চেনটা সেই জন্যই বলেছে তোমার বরকে ফিরহাদ হাকিমের মতন দেখতে। মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল কি, তুমি দিদির বাড়ির হোম ট্যুর করতে চাও? ইয়েস, এইটা হলো আমার পরবর্তী ব্লগ হতে চাই। প্লিজ এটা করে মানে করিয়ে দাও, মানে আমি চাই। আমি কোন দিদি বলি? ওকে, এটা একটা অনেকগুলো সিরিয়াস কথার মাঝখানে একটু মজা দরকার। ভালো কোশ্চেন, গুড কোশ্চেন। এরপরের কোয়েশ্চেন আছে, সব ঠিক আছে, ভিডিওটা খুব ভালো লাগলো, কিন্তু আপনার দাঁতগুলো আপনার সুন্দর হাসিটা নষ্ট করে দিচ্ছে। আপনি ইমিডিয়েটলি একজন ভালো ডেন্টিস্ট দেখান, এরম লিখেছেন। আচ্ছা, দাঁত, এটা আমার ছোটবেলা থেকে আমি মানে একদম শুনে শুনে মানে কান পচে গেছে যে আমার দাঁতটা ভীষণ, আমার দাদুও বলতো এই তো যা দাঁত আছে এর দিয়ে মানে মাটি কর্ষণ করা যাবে, এরকম ধরনের প্রচুর কথা শুনতাম। মানে কোদার হিসাবে ইউজ হবে। হ্যাঁ হ্যাঁ, একদম। ও আমার শুনতে শুনতে কান পচে গেছে। তো হ্যাঁ, নিশ্চয়ই আমার দাঁতগুলো যদি একটু সমান হতো আমাকে দেখতেও অনেকটা ভালো হয়ে যেত হয়তো, কিন্তু আমি এটা করবো না, কারণ প্রচুর সমস্যা হয়। আমি অনেক পয়সা খরচ তো আছেই, কিন্তু যারা দাঁত এরকম ভাবে স্কেলিং করান, ছোটবেলা থেকে যারা করাননি এখন করাতে যান, তাদের প্রচুর সমস্যা হয় দাঁত নিয়ে। এই সৌন্দর্যায়নের আমার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। করতে পারো। তোমার আদি বাড়ি পাবনা না খুলনা? আচ্ছা, আমার আদি বাড়ি, আমি এখানে জন্মেছি, আমার বাবাও এখানে জন্মেছে, আমার মা জন্মেছেন হলো পাবনা, ঈশ্বরদী পাবনাতে। আর বাবার পরিবারের তরফ থেকে তারা ছিলেন হলো ঢাকা বিক্রমপুর। তোমার তো প্রচুর বিঘা বিঘা জমি ছিল না ওখানে? না, আমার দাদু বিশাল বড় জমি ছিল, প্রচুর বড় পুকুর ছিল। আমার দাদু ছিলেন হলো ছিল পুকুরে। ঠিক আছে, আমি বলে নি কথাটা। আমার দাদু দেওয়ান ছিলেন, এক জমিদারের বাড়ির দেওয়ান ছিলেন। আমার ঠাকুরমা উনি জমিদার গিন্নি এবং তার পরিবারের যে লোকজন আছে তাদেরকে সেলাই শেখাতেন। তারা খুব ভালো, মানে আমার ঠাম্মা, আমার পিসিমণি, এরা সবাই খুব সেলাইটা খুব ভালো পারতেন, তো ওনারা এটা শেখাতেন। ব্যাস এইটুকুই পরিচয়। বিঘা বিঘা জমি এসব কিছু ছিল না। এখানে এসে তারা বাঙালিকে শুনলাম যে যার বলে বিঘা বিঘা জমি ছিল না, যেটা আছে সেটাই। তোমার আদি বাড়ি কোথায় সেটা বলো। আমরা এখানকার দক্ষিণে। আচ্ছা, একজন লিখেছেন, ডিড ইউ গো টু জুলিয়ান ডে স্কুল অর সেন্ট জোসেফস? এটা ছিল হলো মোহনবাগান নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেইখানে উনি এই কোয়েশ্চেনটা করেছেন। এবার কনটেক্সটটা কি বুঝলাম না, উনি কি আমার মানে আমার কোনো প্রোনাউন্সিয়েশনে কোনো রকম ভুল ছিল এই জন্য করেছেন, মানে এটা কি ব্যঙ্গার্থ করতে করেছেন কিনা বলতে পারবো না। যখন খুব ছোট ছিলাম, যখন নার্সারিতে পড়াশোনা করতাম, তখন টাইনি টড স্কুল বলে আমাদের নৈহাটিতে একটি স্কুল ছিল, কিন্ডার গার্ডেন, সমস্ত সাধারণ কিন্ডার গার্ডেন স্কুলের মতন, সেখানে পড়াশোনা করতাম। তারপরে 5 থেকে 10 পর্যন্ত প্রফুল্ল সেন উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেটাও নৈহাটিতে অবস্থিত। তারপরে যখন আমি যখন 11-12 পড়াশোনা করেছি, সেটা আমি করেছি কাকিনাড়ার রাজলক্ষ্মী বালিকা বিদ্যা মন্দিরে পড়াশোনা করেছি। এবং যখন আমি কলেজে পড়াশোনা করলাম, আমার বিএসসি অনার্স ছিল বটানিতে, তো আমি পড়াশোনা করেছি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের দিবা বিভাগ থেকে। এই সময় আমি ইংলিশ পড়া আরম্ভ করি, ঠিক আছে। আচ্ছা, আর হলো এরপরে আমি এমএসসি করেছি, সেটা করেছি আমি যোগমায়া দেবী কলেজ থেকে। তো এই হলো আমার পুরো চিত্র। আমারটা বলে ফেললাম, এবার আমারটা কেউ জিজ্ঞেস করেনি, তাও আমি বলে দিচ্ছি। নিজে যেচে বলছি, যেচে বলে দিচ্ছি। ভালো স্কুলে পড়াশোনা করেছি আমি, ভালো স্কুলে পড়াশোনা করি, তাই বলে দিচ্ছি। আমি পড়াশোনা করেছি সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। এত বাংলা বললাম, মানে এটা হচ্ছে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত। আচ্ছা, আর তারপরে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি, রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি। তারপরে পড়েছি ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশনে, পুরোটা বাংলা মিডিয়ামে পড়েছি। আর তাতে আমার কোনো রিগ্রেট নেই। কি আছে, একটা ভাষাই, ইংরাজি একটা ভাষাই। আর বাংলা পড়াশোনা করে আমি খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, সার্ভাইভ তো করে যাচ্ছে। আর তারপরে ইঞ্জিনিয়ারিং করেছি একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, নাম হচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ যা হয় আর কি, যেমন। তারপরে চাকরি করছি, ব্যাস। এরপরের প্রশ্ন আসছে এস রয়ের কাছ থেকে। উনি লিখেছেন, আপনার ভিডিও আমার খুব ভালো লাগে দিদি, থ্যাংক ইউ।
আমাদের জামাইবাবু অমিত দা আপনার হাজব্যান্ডের প্রফেশনাল আইডেন্টিটি। অ্যাকচুয়ালি আপনার হাজব্যান্ডের এক্সপ্রেশন থেকে মনে হয় হি ইজ অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন ইউ, আই মিন ইয়োর চ্যানেল। আপনি, আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন মানে কি বোঝাতে চাইছেন। প্রথমটা উনি ঠিকই বলেছেন, আই অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন হার, আমার ওনাকে ছাড়া চলে না। স্বাভাবিক, সেটাই যে কোনো ম্যারিড হাজব্যান্ড, যে কোনো ম্যারিড স্বাভাবিক হওয়া উচিত না, মানে সবসময় আমি তো আমার ওয়াইফের উপরই ডিপেন্ডেন্ট থাকবো, আমার ওয়াইফও তো আমার উপরই ডিপেন্ডেন্ট থাকবে, তাই না? কি তাই? উনি যদি পাশের বাড়ির মিনা বৌদির উপরে ডিপেন্ডেন্ট থাকতেন আর আমি যদি পাশের বাড়ির অন্য কোনো দাদার উপর ডিপেন্ডেন্ট থাকতাম তাহলে জিনিসটা খুব একটা ভালো হতো না। আমার মানে কি বলবো, আমার ফ্যামিলির শিক্ষাগত ব্যাপার নিয়েও একটা সেখানে বড় প্রশ্ন চিহ্ন উঠতো। আর যেটা আপনি বলতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি, আপনি বলতে চেয়েছেন যে উনি কিছু করেন কি করেন না। আমি কিন্তু সাধারণ গৃহবধূ এবং উনি একমাত্র চাকরি করেন, আমাদের 5 জনের যে ফ্যামিলি তার মধ্যে উনি একমাত্র রোজগারপাতি করে থাকেন। আমার শ্বশুর মশাই উনি রাজ্য সরকারের চাকরি করতেন, অবসরপ্রাপ্ত, কিন্তু উনি কিন্তু রামকৃষ্ণ মিশনের এখন যে গদাধর প্রকল্প হয়েছে সেইখানে উনি কিন্তু বাচ্চাদের যে স্ট্রিট চাইল্ড যারা আছেন তাদেরকে ফ্রিতে পড়াশুনো করান। তো এই হলো আমাদের বাড়ির অবস্থা, অর্থনৈতিক অবস্থা আর কি। তো সেখানে এই যে ইউটিউবে যে আমরা বিভিন্ন জায়গায় খেতে যাই, কেউ আমাদের ফ্রিতে খেতে দেয় না, উনি অর্থ দেন বলে আমরা খাই আর কি। আমার হাজবেন্ডই দেন, যেমন আপনারা খেতে যান বেসিক্যালি আমরাও তাই করি। হ্যাঁ, আমরা একটা এক্সট্রা করি, আমরা একটা ভিডিও করি, একটা ফোন আছে করে ভিডিও করি, করে এডিট করে পোস্ট করি। আর কিছু এর সঙ্গে আপনাদের খেতে যাওয়ার সঙ্গে আমাদের খেতে যাওয়ার কোনো পার্থক্য নেই। কোয়েশ্চেনটা শুনে মানে দেখে আমার ভীষণ রাগ হয়েছে। আমি বেসিক্যালি এগুলো মানে খুব তাচ্ছিল্যভাবেই নিই জিনিসগুলো, আমাকে যেগুলো ক্রিটিসাইজ করা হয়। কিন্তু এই কোয়েশ্চেনটা মানে খুব অবিবেচক একজন মানুষ, অবিবেচকই বলবো, তিনি এই কোয়েশ্চেনটা করেছেন। 3 জন মিলে ড্রিঙ্ক করতেই পারতেন জমিয়ে, রোজ রোজ তো আর হবে না, বাট 5 স্টারে কিক লাগে, মজা হয় খুব। আমি তো খুব খাই গেলে, কিন্তু বউ চেঁচামেচি করে, পুরো কিকের সত্যানাশ করে দেয়। ধুর। আচ্ছা, আপনি কি এই যে কোয়েশ্চেনটা করেছেন সেটা কি খেয়েই করেছেন? মানে আপনার বউকে আমার অনেক স্বাভাবিক মনে হয়েছে। প্রথম কথা, আমার একটা 13 ইয়ার্সের বাচ্চা, সে এই ড্রিঙ্কটা করার যোগ্য আপনার মনে হয় সেটা? আমরা অ্যাডাল্ট, আমাদেরকে এই ধরনের কোয়েশ্চেন করতেই পারেন, খুব সত্যি কথা। কিন্তু আপনি আমার মেয়েকে নিয়েও এই কোয়েশ্চেনটা করলেন, মানে আপনার বিচার বুদ্ধি এবং আপনার মানসিকতা নিয়ে আমার যথেষ্ট একটা প্রশ্ন চিহ্ন আছে। আপনি সত্যি সুস্থ তো, নাকি এটা খেয়ে এই সমস্ত মন্তব্য করেছেন? একটু প্রপার মন্তব্য করুন। স্মার্টফোন আছে বলেই যেখানে খুশি স্মার্টলি একটা কথা বলে দিলেন, এটা ঠিক না। এটা খুব বোকা বোকা কোয়েশ্চেন করেছেন। আর আমরা খাই কি না, আমরা আমার যদি খেয়েও থাকি কখনো, আমার বাচ্চার সামনে খেয়ে একটা ব্যাড প্যারেন্ট যে আমরা, সেটা আমি সেই জবাবটা আমি আমার মেয়েকে দিতে চাই না। ভূতের প্রচন্ড উৎপাত, তিনি বলেছেন, প্রোফাইলটাই নাম হচ্ছে ভূতের। হ্যাঁ, এই প্রোফাইলটার নামই তাই। আপনি বরঞ্চ ভূত পেত শাকচুন্নি নিয়ে ভিডিও করুন, আলাদা অট্ট হবে, হেভি হবে, আমি খুব ভয় পাবো, আর তাও দেখবো। কিন্তু আমার তো মনে হয় আমাকে দেখলেই লোকের ভয় পেয়ে যায়, আলাদা করে। হ্যাঁ, আর আলাদা করে আবার এই সমস্ত করার দরকার। আমি তো অন্ধকারে দাঁড়িয়ে গেলে এমনি ভয় পেয়ে যাবেন আপনি। একটা কমন কোয়েশ্চেন থাকে দিদি নাম্বার 1 এর থেকে। এবার এইটা দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। হ্যাঁ, আমি একবার গেছিলাম দিদি নাম্বার 1-এ, সেটা হলো 2022 সালের 17ই অগস্ট। সেটা হলো টেলিকাস্ট হয়েছে সম্ভবত 19-21 অগস্ট এরকম কিছু সময় টেলিকাস্ট হয়েছিল। এবার আমাকে এগুলো প্রশ্ন করে যারা আমার বয়সী, তারা করেন স্বাভাবিকভাবে, নিজেকে টিভির পর্দায় দেখতে খুবই ভালো লাগে, এটা খুব স্বাভাবিক কথা। এটা মানে আমারও ভীষণ ভালো লেগেছে এবং সেটা আমি যথেষ্ট তাড়িয়ে তাড়িয়ে এনজয়ও করেছি। এবার তারা জিজ্ঞাসা করে থাকেন যারা আর কি, যাদের যেমন আমার আর কিছু করার নেই, মানে আমি আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবো না। হ্যাঁ, ইচ্ছা করলে অবশ্যই ফ্রিল্যান্সার কোনো জব, ব্যবসা এসব করতে পারবো, কিন্তু উকিল, ডাক্তার তো অবশ্যই হতেই পারবো না। তো স্বাভাবিকভাবে এইগুলো করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ব্লগিং করে টোরে আমি আমার সময়টাকে বিভিন্নভাবে বাউন্ড করে রেখে দিয়েছি। এবার ব্যাপারটা হলো যে যারা
এরকম আমার মতন হাউস ওয়াইফ তাদের ক্ষেত্রে বলি যে আপনি যে জিনিসটা স্পন্টেনিয়াস পারেন সেইটাকে গিয়ে ওদেরকে প্রজেক্ট করান। ওরা চায় যে আপনি কতটা স্পন্টেনিয়াসলি কথা বলতে পারেন এবং কতটা ভালোভাবে কোনো জিনিস ব্যক্ত করতে পারেন। আপনার কোনো যদি স্পেশাল গুণ থাকে বা আপনার এরকম কোনো ক্ষমতা আছে কিনা যে কাউকে ইনফ্লুয়েন্স করার মতন, তো সেইটা ওরা মোটামুটি দেখে সেই ক্যাটাগরিতে আপনাকে ফেলে। এবার অনেকে প্রশ্ন করেন, এই যে প্রশ্নটা আর কি থাকে, অনেকে থাকে যারা হলো 18 বছরের নিচে, তাদেরকে বলি যে আমার না বয়সটা অনেকটা হয়েছে আর তোমরা আমার সন্তান তুল্যই বলতে পারি আর কি। আমার মেয়ের বয়স 13 বছর, সে 14 হবে আর কিছুদিন পরেই। আর যারা 18 বছর বয়স তোমাদের অনেক কিছু করার আছে, মানে আমি যেটা করতে পারি না সেটা তোমরা করতে পারো। তোমাদের মধ্যে অসীম একটা ব্যাপার রয়েছে, মানে তোমরা একটা ক্ষুদ্র চারা গাছ যার মধ্যে অসীমতা আছে এবং তোমরা অনেক কিছু করতে পারো, সেগুলো করো। দিদি নাম্বার 1টা কোনো আলটিমেট প্ল্যাটফর্ম নয় যে যেখানে গিয়ে কিছু বললে তুমি একটা মহান হয়ে যাবে। আমিও গেছিলাম, গিয়ে আমি একদিনই আমার মুখটা দেখিয়েছিলাম এবং তাতে আমার মনে হয় না আমার লাইফের এমন কিছু পরিবর্তন হয়েছে আর কি। তো আলটিমেটলি যেটা, যে নিজের পায়ে দাঁড়াও, সেটার জন্য চেষ্টা করো। আমি সবসময় বলবো আগে পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও, তারপরে যদি তোমার সেরকম যোগ্যতা থাকে তাহলে দিদি নাম্বার 1 থেকে তোমাকে এমনিতেই ডেকে পাঠাবে। তো এটাই হলো ব্যাপার। আমাকে ডেকে পাঠায়নি, কিন্তু আমি নিজে গিয়ে অডিশন দিয়ে দিদি নাম্বার 1-এ অ্যাটেন্ড করেছিলাম। ঠিক আছে, বেড়াতে যাওয়া নিয়ে, খাওয়ার ব্যাপার নিয়ে আমরা যেগুলো গেছি সেগুলো করেছি। কোনো কোয়ারি থাকলে নিঃসংকোচে আমাদেরকে লিখতে পারেন। কিভাবে কন্ট্যাক্ট করবেন সেটা হচ্ছে বং প্যাশনেট ট্রাভেলার নামের একটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে, একটা ফেসবুকের পেজ আছে। দুটোতে যে কোনো একটা জায়গায় আপনারা কমেন্ট করতে পারেন বা মেসেঞ্জারে লিখতে পারেন। আর হলো আমি ডেসক্রিপশনে দেখবেন সেখানে লেখা থাকে যে বিজনেস কোনো কোয়ারি থাকলে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এবার অনেকেই এইটা না পড়ে আর কি আমাকে প্রশ্ন করে ফেলেন যে এটা অম্বিকা হোটেল বা এটা কি ডকিয়ার্স, এরকমভাবে আমাকে প্রশ্ন করে থাকেন। আমি এনজয় করি, আমি এনকারেজ করছি না যে আপনি আমাদের এই ফোন নাম্বারটা নিয়ে ফোন করে খাস গল্প করুন। এটা এনকোয়ারি এই জন্য, কেউ যদি নিজেদের কোনো জায়গা আর কি, নিজের প্রপার্টি যদি রিভিউ করাতে চান তাহলে বিজনেস এনকোয়ারির জন্য যে নম্বরটা দেওয়া সেই কারণে। আর অনেকে প্রশ্ন করছেন যে বালিতে যাওয়া নিয়ে, আমরা আগের বছর বালিতে গেছিলাম। অবশ্যই এত কিছু ইনফরমেশন তো এরকমভাবে লিখে লিখে দেওয়া যায় না, তবে আমাদের যে প্লে লিস্ট ধরে যে ভিডিওগুলো আছে, যেমন ধরুন দিল্লির প্লে লিস্ট আছে, একটা বালির প্লে লিস্ট আছে, পুরীর প্লে লিস্ট আছে, প্লে লিস্টগুলো চালিয়ে আপনি দেখলেই পরপর ভিডিওগুলো চলে আসবে। আর আমাদের মানে অনেক বড় বড় যারা ব্লগার আছেন তাদের স্টাইলটা আলাদা, আমাদের স্টাইলটা আলাদা। আমরা এক একটা সাবজেক্টিভ জিনিসের ওপরে ভিডিও বানিয়ে থাকি। মানে ধরুন আমি ট্রেনে করে গেলাম, আমি ডায়মন্ড হারবার লোকালে করে ডায়মন্ড হারবার থেকে শিয়ালদা গেলাম, সুতরাং আমি এই পথের একটা আলাদা ভিডিও করছি। এবার শিয়ালদায় গিয়ে আমি কোনো একটা জায়গায় থাকলাম, সেইখানকার একটা আলাদা ভিডিও করছি। শিয়ালদায় গিয়ে আমি কোনো জায়গায় বেড়াতে গেলাম, তার নিয়ারেস্ট যে স্থানগুলো, যে সাইট সিইংগুলো সেগুলো করলাম, সেটার জন্য একটা আলাদা ভিডিও করছি। এবং আমি শিয়ালদার কোনো জায়গায় খাওয়া দাওয়া করলাম, সেটা নিয়েও আমি আলাদা ভিডিও করি। আমার সমস্ত কম্প্যাক্ট ভিডিও এক জায়গায় থাকে না, আমি সাবজেক্টিভ ভিডিও করে থাকি। তো প্লে লিস্ট বার করলে আপনারা সব দেখতে পাবেন। যেমন আমার একটা প্লে লিস্ট আছে, সেটা হলো বিপিটি লাক্স, মানে লাক্সারিয়াস, যেটা আমরা হলাম আমাদের বিপিটি বং প্যাশনেট ট্রাভেলার। তো তার একটা মানে আমরা কোনো লাক্সারি কোনো প্রপার্টিতে গিয়ে সেখানে খাওয়া দাওয়া করেছি বা থেকেছি, সেটার জন্য ওই প্লে লিস্টটা আমরা ইউজ করেছি। তো এরকমভাবে কলকাতা অ্যারাউন্ড একটা প্লে লিস্ট আছে, দেখবেন। তো এরকমভাবে প্লে লিস্টটা খুঁজুন, পরপর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। বিশেষ করে যে অন্ধ্রপ্রদেশের ধরুন, বালির ধরুন, পুরীর ধরুন, দার্জিলিংয়ের ধরুন, প্রত্যেকটার আলাদা আলাদা প্লে লিস্ট আছে। তো প্লে লিস্ট ধরে আপনারা যখনই আমাদের ভিডিওগুলো দেখা শুরু করবেন, আপনারা কিন্তু সমস্ত ইনফরমেশন পাবেন। এবং তারপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, প্লিজ আপনারা কমেন্ট করুন। কমেন্ট করলে আমরাও জানতে পারবো আমাদের কি দোষ আছে, ভুল আছে, সেগুলো ভুল ত্রুটিগুলো জানতে পারবো। এবং অবশ্যই
আমাদের যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলো তো সমস্ত আমরা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি পাই টু পাই, কিন্তু তার মধ্যে যদি কোনো মিস হয়ে যায় স্বাভাবিক হতেই পারে, আমিও তো মানুষ একজন, তো সেইগুলো আমরা আপনাদের বলে দিতে পারি। আর আমার ফোন নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশানে, এটা কিন্তু বিজনেস এনকোয়ারির জন্য, আমি বারবারই বলছি, কেউ যদি কারোর প্রপার্টি রিভিউ করাতে চান বা ফুড রিভিউ করাতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সেই কোলাবোরেশনে গিয়ে একটা, অবশ্যই এখানে একটা তো অর্থের ব্যাপার থাকেই, একটা নির্দিষ্ট পরিমাণে অর্থের বিনিময়ে আমরা এরকম ধরনের কোলাবোরেশন করে থাকি। তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই জন্য আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে জানাই শুভরাত্রি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থাকুন। ওকে, বাই।